এবার আমরা আলোচনা করছি যে ট্রান্সপোর্ট অ্যাক্রস সেল মেমব্রেন। কি আলোচনা করছি? ট্রান্সপোর্ট অ্যাক্রস সেল মেমব্রেন। সেল মেমব্রেনের মধ্য দিয়ে কিভাবে ট্রান্সপোর্ট হচ্ছে, ঠিক আছে। তাহলে সেল মেমব্রেন কি পড়েছিলাম? সেল মেমব্রেন পড়েছিলাম ফসফোলিপিডের বাইলেয়ার দ্বারা গঠিত। ওকে, এটা আমাদের মাথায় রাখতে হবে। সেল মেমব্রেনের স্ট্রাকচার পড়েছিলাম, কীভাবে কী ছিল না ছিল সব কিছু সম্পর্কে আলোচনা ছিল। এবার যেটা সম্পর্কে আমাদের মনে রাখতে হবে, ধরা যাক এটা একটা সেল এবং এইটা হচ্ছে সেলের বাইরের একটা সেল মেমব্রেনের একটা অংশ। ওকে, এবার এখানে কিছু কিছু জিনিস সেলের মধ্যে যাবে, সেটা হচ্ছে যে এইগুলো হচ্ছে সেলের স্ট্রাকচার, মানে কিছু কিছু সেল পার্টিকেল। ওকে, কিছু কিছু হচ্ছে এরকম লিকুইড ফর্মে হতে পারে, কিছু লিকুইড ফর্মে হতে পারে, কিছু সেল হতে পারে। এইগুলো সেলের বাইরে থেকে ভেতর দিকে যাবে, এই যে ট্রান্সপোর্ট, এটা কি? এই ট্রান্সপোর্টটা হচ্ছে যে আমাদের বলা হয় বাল্ক ট্রান্সপোর্ট। বাল্ক ট্রান্সপোর্ট কেন বলা হচ্ছে? কারণ হচ্ছে যে এখানে যে সেলটা যাচ্ছে বা যে লিকুইড ফর্মে যেটাই যাক না কেন, সেটা খুব বড় স্ট্রাকচার হিসেবে যাচ্ছে, ঠিক আছে। সেই জন্য সেটার নাম কি হচ্ছে? বাল্ক ট্রান্সপোর্ট। ওকে, দেন এছাড়া আর কি ট্রান্সপোর্ট হয়? তার মধ্যে পড়ছে আমাদের গ্যাস ট্রান্সপোর্ট হতে পারে। ওকে, জল ট্রান্সপোর্ট হতে পারে, হ্যাঁ হতে পারে। কিছু আয়ন ট্রান্সপোর্ট হতে পারে, যেমন সোডিয়াম আয়ন ট্রান্সপোর্ট হতে পারে, ক্লোরাইড আয়ন ট্রান্সপোর্ট হতে পারে, পটাশিয়াম আয়ন ট্রান্সপোর্ট হতে পারে। আর কি ট্রান্সপোর্ট হতে পারে? লিপিড ট্রান্সপোর্ট হতে পারে। এইগুলো ট্রান্সপোর্ট হতে পারে। এই যে সমস্ত জিনিসগুলো যখন ট্রান্সপোর্ট হবে, তখন এই জিনিসগুলো কোথায় কোথায় যাবে? এই জিনিসগুলো সেলের ভিতর থেকে বাইরে যাবে, বাইরে থেকে ভেতরে আসতে পারে, ভেতর থেকে বাইরে যেতে পারে। এই যে ট্রান্সপোর্টটা, এটাকে কি বলা হয়? এইগুলোকে বলা হয় স্পেসিফিক ট্রান্সপোর্ট। কি বলা হয়? স্পেসিফিক ট্রান্সপোর্ট। কেন স্পেসিফিক ট্রান্সপোর্ট বলা হয়? কারণ এটা স্পেসিফিক কোনো পার্টিকেল যাচ্ছে, আর এগুলো হচ্ছে যে একটা সেল যাচ্ছে, কোনো লিকুইড চলে যাচ্ছে, সেরকম। স্পেসিফিক ট্রান্সপোর্ট। ওকে, তাহলে মোটামুটিভাবে আমরা কী পেলাম? দুটো ভাগে পেলাম ট্রান্সপোর্ট সিস্টেমটা, দুটো ভাগে পেলাম। একটা পেলাম স্পেসিফিক ট্রান্সপোর্ট, একটা পেলাম বাল্ক ট্রান্সপোর্ট। এবার এই যে স্পেসিফিক ট্রান্সপোর্ট আর বাল্ক ট্রান্সপোর্ট, এই বাল্ক ট্রান্সপোর্টটা আবার দুটো ভাগে ভাগ করা হয়। কি ভাগে ভাগ করা হয়? একটা হচ্ছে এক্সট্রিনজিক, একটা হচ্ছে ইন্ট্রিনজিক। এই বাল্ক ট্রান্সপোর্টকে দুটো ভাগে ভাগ করা হয়। কি ভাগে ভাগ করা হয়? একটা হচ্ছে যে এক্সট্রিনজিক, একটা হচ্ছে ইন্ট্রিনজিক। এটা তাহলে দুটো ভাগ। প্রথমটা হচ্ছে কি? প্রথমটা হচ্ছে যে ইন্ট্রিনজিক। ইন্ট্রিনজিক মানে হচ্ছে যে ইন্ট্রিনজিক, TRINSIC। আর একটা হচ্ছে এক্সট্রিনজিক, XSIC। হোয়াট ইজ ইন্ট্রিনজিক, হোয়াট ইজ এক্সট্রিনজিক? কেন এটার নাম ইন্ট্রিনজিক, কেন এটার নাম এক্সট্রিনজিক? ইন্ট্রিনজিক কেন বলা হচ্ছে? ইন্ট্রিনজিক বলা হচ্ছে কারণ হচ্ছে যে এটা আউটসাইড থেকে, মানে আউটসাইড থেকে সেলের ভিতরে যাবে, মানে আউটসাইড থেকে ইনসাইড সেল যাবে, ইনসাইড সেল। সেই জন্য এটার নাম হচ্ছে যে ইন্ট্রিনজিক। আর এর ক্ষেত্রে কি? এর ক্ষেত্রে ইনসাইড সেল থেকে আউটসাইড সেল হবে, ইনসাইড সেল থেকে আউটসাইডে বাইরে যাবে। সেই জন্য এটার নাম কি? সেই জন্য এটার নাম হচ্ছে এক্সট্রিনজিক। এবারে ইন্ট্রিনজিক পার্টটাকে আবার দুটো ভাগ করা হয়েছে। কীভাবে? সেটা হচ্ছে কোনো সেল কি সেল মেমব্রেনের মাধ্যমে বাইরে থাকা কোনো সেলের ভিতরে ঢুকছে, না কোনো লিকুইড পার্ট ভেতরে ঢুকছে, সেইটাকে উপর দুটো ভাগে ভাগ করা হয়েছে। কি ভাগ? একটা হচ্ছে তোমার হচ্ছে যে ফ্যাগোসাইটিক, একটা হচ্ছে পিনোসাইটিক। প্রথমটার কি নাম? প্রথমটার নাম হচ্ছে ফ্যাগোসাইটিক, ফ্যাগোসাইটিক। একটা নাম হচ্ছে পিনোসাইটিক। হোয়াট ইজ ফ্যাগোসাইটিক, হোয়াট ইজ পিনোসাইটিক? ফ্যাগোসাইটিক কথাটা এসছে যখন সেলকে ইট করবে, মানে হচ্ছে যে সেলকে যখন এনগাল্প করবে, কোনো সেল পার্টিকেলকে যখন এনগাল্প করবে, তাহলে কি হবে?
এনগাল্ফ মানে হচ্ছে খাবে, এনগাল্ফ সেল পার্টিকেল, সেল, এনগাল্ফ সেল, তখন তার নাম কি হবে, তখন তার নামে ফ্যাগোসাইটিক। আর এটা হচ্ছে কি হবে, এটা হচ্ছে যে এটা যখন ড্রিঙ্ক, সেল যখন ড্রিঙ্ক করবে, এটা হচ্ছে যে সেল যখন এনগাল্ফ করবে, বা সেল যখন এটাকে এনগাল্ফ না বলে দুটো যেহেতু ভাগ করব, সেটা হচ্ছে যে এখানে এই যে সেলটা, এই সেলটা যখন ইট করবে, এই সেলটা যখন ইট করবে, খাবে, খাবে কখন খাবে, যখন সলিড পার্টিকেলকে খাবে, ঠিক আছে। এনগাল্ফ সলিড পার্টিকেল, অর্থাৎ ওই সেলটা যখন ইট করছে, সেল ইট, সেল ইটিং, তখন তাকে কি বলা হচ্ছে, তখন তাকে বলা হচ্ছে ফ্যাগোসাইটিক। আর সেল যখন ড্রিঙ্কিং অর্থাৎ লিকুইড পার্টিকেলকে যখন নিচ্ছে, তখন তাকে কি বলা হচ্ছে, তখন তাকে বলা হচ্ছে আমাদের পিনোসাইটিক। ওকে। আর এদিকে এক্সট্রিনজিকটা কি, এক্সট্রিনজিক হচ্ছে যে সেলের ভিতর থেকে যখন বাইরে যাচ্ছে, সেলের ভিতর থেকে বাইরে যখন যাচ্ছে, তাহলে এর উদাহরণগুলো সম্পর্কে আস্তে আস্তে আলোচনা করি। তো তোমাকে এইটার সম্পর্কে আলোচনা করি। এইটা কি, এইটা হচ্ছে আমাদের ধরে নিলাম আমাদের এলিমেন্টারি ক্যানাল। কি এটা, এটা হচ্ছে এলিমেন্টারি ক্যানাল। এলিমেন্টারি ক্যানাল, এলিমেন্টারি ক্যানাল মানে কি, এলিমেন্টারি ক্যানাল মানে হচ্ছে আমাদের যে গ্রাস নালীটা, সেই গ্রাস নালীটা, ঠিক আছে। এবার দেখা যাক এই এলিমেন্টারি ক্যানালের মধ্যে এই যে অংশটা, এদিকের অংশটা, এই অংশটা হচ্ছে যে একটা এনজাইমেটিক সেল সিক্রেশনকারী, এনজাইমেটিক সেল, যার মধ্যে দিয়ে এনজাইম সিক্রেশন হচ্ছে, এর মধ্যে দিয়ে এনজাইম সিক্রেশন হচ্ছে, ঠিক আছে। এই যে সেল, এই সেলের মধ্যে এই অংশটার মধ্যে কি রয়েছে, এর মধ্যে রয়েছে এনজাইম, রয়েছে বিভিন্ন রকম। এই এনজাইমটা ধীরে 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 কোথায় যাচ্ছে, এটা এদিকে যাচ্ছে, এইখান থেকে গিয়ে এটা রিলিজ করলো। এটা রিলিজ করার পরে কি করলো, রিলিজ করার পরে এখানে এখানে এনজাইমটাকে সে ছেড়ে দিল। এনজাইমটা আবার নিচে ট্রান্সপোর্ট হচ্ছে, যে জায়গাতে সেই এনজাইমটা যাওয়ার কথা, সেই জায়গাটাতে সে যাবে। এনজাইমটা মুভ করলো, এনজাইম মুভ করার পরে কি, এনজাইমটা এখানে সিক্রেশন হলো, আর এনজাইমটা এইভাবে সে যেখানে যাওয়ার কথা সেখানে সে এলিমেন্টারি ক্যানালের মাধ্যমে চলে যাবে। এই যে সেলের ভিতর থেকে সেলের বাইরে যে এনজাইমেটিক সিক্রেশন হলো, এটা হচ্ছে এক্সট্রিনজিক সিক্রেশন। ওকে, এটা হচ্ছে এক্সট্রিনজিক ট্রান্সপোর্ট, এক্সট্রিনজিক বাল্ক ট্রান্সপোর্ট। ওকে, এবার যদি দেখা যায় যে ফ্যাগোসাইটিক প্রসেসটা কি, ফ্যাগোসাইটিক প্রসেসটা দেখাতে গেলে আমাকে প্রথম যেটা দেখাতে হবে, অ্যামিবার ক্ষেত্রে মেনলি এটা দেখতে পাওয়া যায়। ধরা যাক এটা হচ্ছে একটা অ্যামিবার সেল, এইটা একটা অ্যামিবার সেল, এই একটা অ্যামিবার সেল। আর এই অ্যামিবার সেলের বাইরে, এই বাইরে একটা তার ফুড রয়েছে, তার খাবার রয়েছে, এই একটা অংশ, এইখানে অংশ তার, এখানে তার খাবার রয়েছে। ওকে, এটা তাহলে পরবর্তী স্টেপ কি হবে, পরবর্তী স্টেপ হচ্ছে যে কি, এই সেলটা অ্যামিবার সেলটা, অ্যামিবার সেলটা এইখানে একটুখানি ক্লিভেজ হয়ে, মানে সেল মেমব্রেনটা ভেতর দিকে ঢুকবে। সেল মেমব্রেনটা ভেতর দিকে ঢোকার পরে এইখানে এই যে সেল, যেটা তার ফুড, সেই অংশটাকে সে গ্রহণ করবে। পরবর্তী স্টেপ কি, পরবর্তী স্টেপ হচ্ছে কি, এটাকে মেমব্রেন বাউন্ড করে ভেতরে ঢুকিয়ে নেবে। মেমব্রেন বাউন্ড করে ভেতরে ঢুকিয়ে নিল, এই যে ভেতরে ঢুকিয়ে নিল, ফুডটা তার ভেতরে ঢুকে গেল। ওকে, আর এর সেলের মধ্যে কি রয়েছে, সেলের মধ্যেই রয়েছে এর ডাইজেস্টিভ এনজাইমওয়ালা এনজাইম সিক্রেশন করবে। এখান থেকে ডাইজেস্টিভ এনজাইম সিক্রেশন হলো, ডাইজেস্টিভ এনজাইম সিক্রেশন হয়ে নেক্সট স্টেপ কী হচ্ছে, নেক্সট স্টেপ হচ্ছে কি, এই যে অ্যামিবার মধ্যে নেক্সট স্টেপ কী হচ্ছে, নেক্সট স্টেপ হচ্ছে যে এদের যে এনজাইমেটিক সিক্রেশন হলো, এনজাইমেটিক সিক্রেশনে এখানে খাবারটা এই যে ডাইজেস্ট হয়ে গেলো, বাস এখান থেকে অ্যাবজর্ব করে নেবে। এই যে খাবারটাকে গ্রহণ করলো, এই যে ফুড পার্টিকেলটাকে গ্রহণ করলো, সেল অর্থাৎ ফুড পার্টিকেল মানে এটা হচ্ছে একটা কোনো সামথিং, একটা পার্টিকেল বা সেল লাইক স্ট্রাকচার, সেটাকে যখন সে গ্রহণ করলো তখন সেটা হচ্ছে ফ্যাগোসাইটিক প্রসেস। আর পিনোসাইটিক প্রসেসটা কি, পিনোসাইটিক প্রসেসটা ঠিক সেম জিনিসই। ধরা যাক এখানে হচ্ছে কোনো একটা সেল রয়েছে, এই সেলটার বাইরে রয়েছে এরকম কোনো লিকুইড পড়ে রয়েছে, পরবর্তী স্টেজে কী হচ্ছে, পরবর্তী স্টেজে এই সেলটাই বাইরে থাকা লিকুইডকে গ্রহণ করবে, বাইরে থাকা লিকুইডকে সে গ্রহণ করবে। সেলের ভিতরে যখন সে বাইরে থাকা লিকুইডকে অ্যাবজর্ব করলো, গ্রহণ করলো, এই যে লিকুইড পার্টটা গ্রহণ হলো এখানে, অর্থাৎ ড্রিঙ্কিং সেলটা এখানে লিকুইড পার্টটাকে গ্রহণ করলো, লিকুইড পার্ট যখন গ্রহণ করলো তখন সেটার প্রসেসটার নাম হয়ে গেলো কি, পিনোসাইটিক প্রসেস। এটা কি নাম হলো, এটার নাম হচ্ছে ফ্যাগোসাইটিক প্রসেস, এটার নাম হচ্ছে পিনোসাইটিক প্রসেস। আর এই যে এলিমেন্টারি ক্যানালে যে আমাদের এনজাইমেটিক সিক্রেশন হচ্ছে, এটা হচ্ছে আমাদের এক্সট্রিনজিক প্রসেস। এটা গেল মোটামুটিভাবে বাল্ক ট্রান্সপোর্টের প্রসেস। নেক্সট আমাদের কি প্রসেস আছে, নেক্সট আমাদের যেটা প্রসেসটা হচ্ছে স্পেসিফিক ট্রান্সপোর্ট। এই স্পেসিফিক ট্রান্সপোর্ট সম্পর্কে আলোচনা করব। স্পেসিফিক ট্রান্সপোর্টে কি,
স্পেসিফিক ট্রান্সপোর্টটা কি, স্পেসিফিক ট্রান্সপোর্ট কার কার হয় সেটা সম্পর্কে আলোচনা হোক। এখানে কি এবার নেক্সট স্টেপ কি আছে, নেক্সট স্টেপ হচ্ছে আমাদের স্পেসিফিক ট্রান্সপোর্ট, SPE স্পেসিফিক ট্রান্সপোর্ট। স্পেসিফিক ট্রান্সপোর্ট, স্পেসিফিক ট্রান্সপোর্টে কী কী বলেছি আমরা, গ্যাসের হয়, জলের হয়, বিভিন্ন রকম আয়নের হয়, লিপিডের হয়। যদি সেটা প্রথম পয়েন্ট যেটা, যদি সেটা গ্যাসের হয়, মানে স্পেসিফিক ট্রান্সপোর্টের মধ্যে যে গ্যাসের যেটা হয়, গ্যাসের ট্রান্সপোর্ট হয় থ্রু ডিফিউশন। গ্যাস ট্রান্সপোর্ট, গ্যাস ট্রান্সপোর্ট কার মাধ্যমে হয়, থ্রু ডিফিউশন, ডিফিউশন প্রসেসের মাধ্যমে হয়। ডিফিউশন প্রসেসের মাধ্যমে হয়। জলের ট্রান্সপোর্ট, জলের ট্রান্সপোর্ট অবভিয়াসলি জলের ট্রান্সপোর্টও সেম, H2 ট্রান্সপোর্ট থ্রু ডিফিউশন, তবে তার একটা স্পেশাল নেম রয়েছে। এর স্পেশাল নেমটা কি, স্পেশাল নেম অসমোসিস। এই যে জলের ট্রান্সপোর্টটাও কিন্তু ডিফিউশনের মাধ্যমেই হয়, বাট তার একটা স্পেশাল নাম হয়ে যাচ্ছে কি, তার স্পেশাল নাম হয়ে যাচ্ছে অসমোসিস। মানে জলের ট্রান্সপোর্ট হিসেবে আমরা কি বলবো, জলের ট্রান্সপোর্ট হচ্ছে আমাদের অসমোসিস প্রসেসের মাধ্যমে হচ্ছে। ওকে, দেন কি হচ্ছে আমাদের, দেন হচ্ছে যে এইবার পড়বো যে কীভাবে কোথা দিয়ে কি যাচ্ছে। এইটা হচ্ছে আমাদের সেল মেমব্রেনের স্ট্রাকচার। সেল মেমব্রেনের স্ট্রাকচার, এটা হচ্ছে ফসফোলিপিডের বাইলেয়ার। এটা কি বলেছিলাম, স্পেশাল চ্যানেল প্রোটিন। চ্যানেল প্রোটিনের মধ্যে আমরা দুরকম কথা বলেছিলাম, সেটা চ্যানেল প্রোটিন হতে পারে। চ্যানেল প্রোটিনটা কি ইন্টিগ্রাল প্রোটিন বা ইন্ট্রিনজিক প্রোটিন, তাহলে এইগুলো কি, এগুলো হচ্ছে ইন্ট্রিনজিক প্রোটিন বা ইন্টিগ্রাল প্রোটিন। সেটা দুরকম হতে পারে, একটা হচ্ছে তোমার হচ্ছে যে এমনি প্রোটিন চেনও থাকতে পারে, অথবা সেখানে চ্যানেল প্রোটিন থাকতে পারে। এই যে এইগুলো হচ্ছে, এই দুটো হচ্ছে চ্যানেল প্রোটিন। এইটা কি, এটা হচ্ছে পাম্প প্রোটিন। কেন পাম্প প্রোটিন বলা হচ্ছে, কারণ এটাকে পাম্প আমরা কখন ব্যবহার করি, পাম্পে কি করি আমরা, পাম্পে হচ্ছে যে এনার্জি দিয়ে কোনো কিছু জিনিস তুলি, সেই কারণে এটাকে পাম্প প্রোটিন বলা হচ্ছে, কারণ এর মধ্যে এনার্জি প্রয়োগ করতে হবে কোনো জিনিস ট্রান্সপোর্টের জন্য। বাট এগুলোকে চ্যানেল, এটা চ্যানেল মানে একটা স্লাইডিং সিস্টেম, এর মধ্যে দিয়ে জাস্ট এটা একটা পথ তৈরি করেছে, এটা এর ভিতর থেকে বাইরে বা বাইরে থেকে ভেতরে আসার জন্য। ওকে, তাহলে এখানে মোটামুটিভাবে আমরা যদি নিয়ে আসি, এখানে দেখা গেল হচ্ছে যে এই যে এইটা হচ্ছে আমাদের সেলের আউটসাইড, এটা হচ্ছে আমাদের ইনসাইড। ওকে, এটা একটা জিনিস এখানে বলে দিলাম। এবার হচ্ছে যে সেলের বাইরে কি, সেলের বাইরে ধরে নিলাম এখানে হচ্ছে যে জল, এখানে গ্যাস হতে পারে, O2 হতে পারে, CO2 O2 হতে পারে, মানে O2 মানে আমি এখানে গ্যাস বোঝাতে চাইলাম, H2 হতে পারে। এটা এখানে কি, এখানে হচ্ছে যে হাই কনসেন্ট্রেশন, এখান থেকে এখানে যাচ্ছে, এখানে কি লো কনসেন্ট্রেশন, হাই কনসেন্ট্রেশন থেকে লো কনসেন্ট্রেশনের মধ্যে H2O, অক্সিজেন, এগুলো ট্রান্সপোর্ট হচ্ছে। এছাড়া হচ্ছে যে এখানে গ্লুকোজ ট্রান্সপোর্ট হতে পারে। দেখা যাক গ্লুকোজ ট্রান্সপোর্ট কী করে হচ্ছে। গ্লুকোজ ট্রান্সপোর্ট হচ্ছে, দেখা যাক যদি ধরে নিলাম আমি এই অংশটা, এই যে চ্যানেল প্রোটিন, গ্লুকোজ কিসের মাধ্যমে হবে, চ্যানেল প্রোটিনের মাধ্যমে হবে। এই যে চ্যানেল প্রোটিন, এই চ্যানেল প্রোটিনের বাইরে এখানে গ্লুকোজ রয়েছে। গ্লুকোজ কতগুলো কোয়ান্টিটিতে, ধরে নিলাম 50টা কোয়ান্টিটিতে রয়েছে। এইখান থেকে ভেতর দিয়ে ঢুকলো, ভেতর দিয়ে ঢুকে সেলের ভিতরে গেল। এইখানে কতগুলো কোয়ান্টিটি রয়েছে, জেনারেলি গ্লুকোজের কোয়ান্টিটি এখানে রয়েছে 20টা, অর্থাৎ হাই কনসেন্ট্রেশন থেকে লো কনসেন্ট্রেশন রিজিয়নের মধ্যে আসছে, তাহলে গ্লুকোজের ট্রান্সপোর্টও হলো। দেন হচ্ছে যে যদি সোডিয়াম চ্যানেল ধরি, সোডিয়াম পটাশিয়াম চ্যানেল আমরা পরবর্তী ক্ষেত্রে পড়বো, যে বিভিন্ন রকম আয়ন কী গ্যাস জলের লো কনসেন্ট্রেশন থেকে হাই কনসেন্ট্রেশন, কোনো চ্যানেল প্রোটিন তার ক্ষেত্রে লাগে না, লিপিডের বাইলেয়ারের মধ্যে দিয়ে চলে আসে। গ্লুকোজের ক্ষেত্রে চ্যানেল প্রোটিন প্রয়োজন হয়। গ্লুকোজ হাই কনসেন্ট্রেশন 50টা এখানে কোয়ান্টিটিতে রয়েছে, এখানে 20টা কোয়ান্টিটিতে হাই কনসেন্ট্রেশন থেকে লো কনসেন্ট্রেশন। বাকি থাকলেও কি আয়নগুলো, আয়নেরও হয়। যেমন দেখা যাক যে ধরে নিলাম এখানে আয়ন, এই আয়ন হিসেবে এখানে কতগুলো কি রয়েছে, ধরে নিলাম এখানে সোডিয়াম আয়ন রয়েছে, সোডিয়াম আয়ন রয়েছে 30টা, এই সোডিয়াম আয়ন সেলের ভিতর থেকে, বাইরে থেকে ভেতর দিকে এলো। এখানে সোডিয়াম আয়ন কতগুলো রয়েছে, এখানে সোডিয়াম আয়ন রয়েছে 10টা, অর্থাৎ হাই কনসেন্ট্রেশন থেকে লো কনসেন্ট্রেশনের দিকে এলো। এটাও এক প্রকার চ্যানেল প্রোটিনের মাধ্যমেই এলো। এবার এই যে প্রোটিনটাকে কি বললাম, এই প্রোটিনটাকে বললাম পাম্প প্রোটিন। অর্থাৎ কি, পাম্প প্রোটিন অর্থাৎ হচ্ছে যে সেলের ভিতর থেকে বাইরের দিকে বা বাইরে থেকে ভেতর দিকে নিয়ে যেতে গেলে আমার কি লাগবে, এনার্জি লাগবে। ধরে নিলাম এখানে আমি এই যে সেলের ভিতর থেকে বাইরেও আসতে পারে,
বা বাইরে থেকে ভিতরেও যেতে পারে। এখানে আমরা একটা জিনিস মনে রাখবো, সেটা হচ্ছে যে নোকিয়া, NOKIA। এন ফর কি? এন ফর সোডিয়াম, ও ফর হচ্ছে আউটসাইড, কে ফর পটাশিয়াম, আই ফর হচ্ছে ইনসাইড। অর্থাৎ সোডিয়াম আউটসাইডে ট্রান্সপোর্ট হবে, পটাশিয়াম ইনসাইডে ট্রান্সপোর্ট হবে। সেলের ভিতরে কে ঢুকবে? পটাশিয়াম ঢুকবে। সেলের ভিতরে কে ঢুকবে? সেলের ভিতরে ঢুকবে পটাশিয়াম। অর্থাৎ এখানে ঢুকলো 2K পটাশিয়াম, 2K পটাশিয়াম, যেখানে পটাশিয়ামের কনসেন্ট্রেশন আমি ধরে নিলাম এখানে পটাশিয়ামটা 2K পটাশিয়ামই ঢোকে এখানে, চ্যানেলটা এই হিসাবেই করা থাকে। 2K পটাশিয়াম ঢোকে, 3K সোডিয়াম এখান থেকে বেরোয়, 3K সোডিয়াম এখান থেকে বেরোয়। এখানে পটাশিয়ামের কনসেন্ট্রেশন ইনসাইডে পটাশিয়ামের কনসেন্ট্রেশন কি থাকে? ইনসাইডে পটাশিয়ামের কনসেন্ট্রেশন ঢুকছে, এখানে পটাশিয়ামের কনসেন্ট্রেশন কিন্তু হাই থাকে। পটাশিয়াম কনসেন্ট্রেশন কি থাকছে? হাই। ওকে, এইখানে সোডিয়ামের কনসেন্ট্রেশন কি থাকছে? এখানে সোডিয়ামের কনসেন্ট্রেশন থাকছে হাই। সোডিয়ামের কনসেন্ট্রেশন থাকছে হাই। তাহলে একটা জিনিস মনে রাখতে হবে যে পটাশিয়াম হাই কনসেন্ট্রেশনে আসছে, মানে লো কনসেন্ট্রেশন থেকে পটাশিয়াম হাই কনসেন্ট্রেশনের দিকে আসছে। এদিকে সোডিয়ামের বাইরে কনসেন্ট্রেশন হচ্ছে হাই, অর্থাৎ লো কনসেন্ট্রেশন থেকে হাই কনসেন্ট্রেশনের দিকে যাচ্ছে। তাহলে এর একটা স্পেশাল পার্ট এখানে প্রয়োজন পড়বে, সেটা হচ্ছে এখানে এনার্জি রিকোয়ার হবে। কি রিকোয়ার হবে? এনার্জি রিকোয়ার হবে। অর্থাৎ এখানে এটিপি রিকোয়ার হবে, এটিপি রিকোয়ার হয়ে এনার্জিটা এখানে ইউজ হবে, আর এখান থেকে এডিপি বেরিয়ে যাবে। এই যে এখানে যে এনার্জিটা রিকোয়ার হচ্ছে, সেই কারণে এই প্রোটিনটার নাম হচ্ছে কি প্রোটিন? পাম্প প্রোটিন বলা হয়। এটা একটা কি স্পেশাল নাম, এটাকে বলা হয় পাম্প প্রোটিন, এগুলোকে বলা হয় চ্যানেল প্রোটিন। ঠিক আছে, এবার এইখানে এইগুলো সম্পর্কে একটু আলোচনা করে দিই। এই যে কনসেন্ট্রেশন যেগুলো বললাম, এগুলো লো কনসেন্ট্রেশন থেকে যে হাই কনসেন্ট্রেশনের দিকে কোনটা যাচ্ছে, কোনটা হাই কনসেন্ট্রেশন থেকে লো কনসেন্ট্রেশনের দিকে আসছে, সেগুলো সম্পর্কে একটু বিস্তারিতভাবে বলে নিই। তাহলে এটা মোটামুটিভাবে বললাম ট্রান্সপোর্ট অ্যাক্রস দ্য সেল মেমব্রেনের যে ট্রান্সপোর্টটা, সেটা কোথায় হচ্ছে? সেল মেমব্রেনের যে ট্রান্সপোর্টটা হচ্ছে যে ইনসাইড টু আউটসাইড, পটাশিয়াম ইনসাইড টু আউটসাইড। ঠিক আছে, এখানে সেল মেমব্রেনের যে ট্রান্সপোর্টটা হচ্ছে সেটা দুটো ভাগে হচ্ছে, একটা হচ্ছে স্পেসিফিক ট্রান্সপোর্ট, একটা হচ্ছে বাল্ক ট্রান্সপোর্ট। বাল্ক ট্রান্সপোর্টের মধ্যে কী হচ্ছে? সেল বিভিন্ন রকম সেল যেতে পারে বা লিকুইড ফর্মে যেতে পারে, এখানে গ্যাস, জল, সোডিয়াম আয়ন, পটাশিয়াম আয়ন, লিপিড, এগুলো স্পেসিফিক ট্রান্সপোর্টে হতে পারে। বাল্ক ট্রান্সপোর্টের দুটো ভাগ, একটা ইন্ট্রিনজিক, একটা এক্সট্রিনজিক। ইন্ট্রিনজিক হচ্ছে আউটসাইড থেকে ইনসাইড সেলের মধ্যে হলে ইন্ট্রিনজিক, এক্সট্রিনজিক কি ইনসাইড সেল থেকে আউটসাইড সেলের মধ্যে হলে ইন্ট্রিনজিক। এবার হচ্ছে যে এই যে ইন্ট্রিনজিক প্রোটিনটা, ইন্ট্রিনজিক যে ট্রান্সপোর্টটা, ইন্ট্রিনজিক ট্রান্সপোর্ট দুটো ভাগে হতে পারে, একটা হচ্ছে ফ্যাগোসাইটিক, একটা হচ্ছে পিনোসাইটিক। ফ্যাগোসাইটিক মানে হচ্ছে সেল ইটিং, অর্থাৎ হচ্ছে এখানে কোনো একটা পার্টিকেলকে যদি সে সেল গ্রহণ করে তখন সেটা হচ্ছে যে ফ্যাগোসাইটিক, আর যদি কোনো লিকুইড ফর্মে যদি এটাকে গ্রহণ করা হয় অর্থাৎ সেল ড্রিঙ্কিং, তখন সেটাকে বলা হচ্ছে পিনোসাইটিক। এইভাবে করা হয়, বলে দিলাম। এক্সট্রিনজিক কি? এক্সট্রিনজিক হচ্ছে সেলের বাইরে যখন পাঠানো হচ্ছে কোনো পার্টকে, যেমন হচ্ছে এনজাইমেটিক সিক্রেশন যখন হচ্ছে আমাদের এলিমেন্টারি ক্যানেলে, তখন সেটা হচ্ছে এক্সট্রিনজিক। স্পেসিফিক ট্রান্সপোর্ট বলে দিচ্ছি, গ্যাস ট্রান্সপোর্ট হচ্ছে থ্রু ডিফিউশন প্রসেসের মাধ্যমে। জল ট্রান্সপোর্ট হচ্ছে আমাদের স্পেশাল ডিফিউশনের মাধ্যমেই হচ্ছে, তবে তার একটা স্পেশাল নাম আছে, সেটার নাম হচ্ছে অসমোসিস। এই যে সেল মেমব্রেনের স্ট্রাকচার, এটা হচ্ছে আউটসাইড, এটা হচ্ছে ইনসাইড। আউটসাইড থেকে জল হচ্ছে যে অক্সিজেন মানে গ্যাস হাই কনসেন্ট্রেশন থেকে লো কনসেন্ট্রেশনের দিকে আসছে। গ্লুকোজ স্পেশাল চ্যানেল প্রোটিনের মাধ্যমে হাই কনসেন্ট্রেশন থেকে লো কনসেন্ট্রেশনের দিকে আসছে। সোডিয়াম আয়নও স্পেশাল চ্যানেল প্রোটিনের মাধ্যমে হাই কনসেন্ট্রেশন থেকে লো কনসেন্ট্রেশনের দিকে আসছে। অপরদিকে সোডিয়াম পটাশিয়াম, যেখানে পটাশিয়াম কোত্থেকে আসছে? পটাশিয়াম বাইরে থেকে ভেতর দিকে আসছে, মানে আউটসাইড থেকে ইনসাইডে আসছে দুটো সোডিয়াম আয়ন। অপরদিকে 3টে সোডিয়াম আয়ন বেরোচ্ছে ভেতর থেকে, অর্থাৎ ইনসাইড থেকে বাইরের দিকে বেরোচ্ছে, আউটসাইডে দুটো সোডিয়াম আয়ন বেরোচ্ছে। এখানে এনার্জি কিন্তু রিকোয়ার হচ্ছে, অর্থাৎ এটিপি খরচ হচ্ছে, এটিপি বেরোচ্ছে, এনার্জিটা রিলিজ হয়ে এনার্জিটা এখানে ইউজ হয়ে এই চ্যানেলটা তৈরি করছে, অর্থাৎ এটার নাম হচ্ছে পাম্প প্রোটিন। অর্থাৎ এই চ্যানেলটার ক্ষেত্রে এনার্জি প্রয়োজন হচ্ছে। এবার কোনটার ক্ষেত্রে এনার্জি প্রয়োজন হচ্ছে, কোনটার ক্ষেত্রে এনার্জি প্রয়োজন হচ্ছে না, সেটা সম্পর্কে একটু বলছি এখানে। এই যে এখানে যেটা আমরা ব্যবহার করলাম, এখানে এই যে এটাকে দুটো ভাগে ভাগ করবো, এই একটা পার্ট, এই একটা পার্ট এদিকে, আর এই দুটো একটা পার্ট। এইটা পার্টটার নাম কি? এই পার্টটার নাম হচ্ছে আমাদের চ্যানেল প্রোটিন। কি প্রোটিন? চ্যানেল প্রোটিন, CHANNEL, চ্যানেল প্রোটিন। যে চ্যানেল প্রোটিনের মাধ্যমে, যেটা কি এক প্রকার ইন্টিগ্রাল প্রোটিন, যে চ্যানেল প্রোটিনের মাধ্যমে, এই যে চ্যানেল প্রোটিনের মাধ্যমে গ্লুকোজ, সোডিয়াম আয়ন এগুলো ট্রান্সপোর্ট হচ্ছে। এগুলো মেনলি কিসে ট্রান্সপোর্ট হচ্ছে? হাই কনসেন্ট্রেশন থেকে লো কনসেন্ট্রেশন, হাই কনসেন্ট্রেশন টু লো কনসেন্ট্রেশন হচ্ছে।
এটা কি এগেনস্ট কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট না অ্যাকর্ডিং টু দ্য কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট? অবভিয়াসলি অ্যাকর্ডিং টু দ্য কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট, অ্যাকর্ডিং টু কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট। অ্যাকর্ডিং টু কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট এর ক্ষেত্রে কি এনার্জি প্রয়োজন হচ্ছে না, নট রিকোয়ার্ড এনার্জি। সেই কারণে এটা কি, সেই কারণে এটাকে বলা হয় প্যাসিভ প্রসেস। যেহেতু এনার্জি প্রয়োজন হয় না সেই কারণে এটাকে কি বলে, প্যাসিভ প্রসেস। অপরদিকে এই যে প্রোটিনটা এখানে হচ্ছে যে এনার্জি প্রয়োজন হলো, এই প্রোটিনটার নাম কি, এই প্রোটিনটার নাম হচ্ছে আমাদের পাম্প প্রোটিন। কি বললাম, পাম্প প্রোটিন। পাম্প প্রোটিন, ওকে। এই পাম্প প্রোটিনের ক্ষেত্রে কি ব্যবহার হচ্ছে, পাম্প প্রোটিনের ক্ষেত্রে হাই কনসেন্ট্রেশন থেকে লো কনসেন্ট্রেশন যাচ্ছে না লো কনসেন্ট্রেশন থেকে হাই কনসেন্ট্রেশন? অবভিয়াসলি লো থেকে হাইয়ের দিকে যাচ্ছে, লো কনসেন্ট্রেশন টু হাই কনসেন্ট্রেশন। এটা কি এগেনস্ট কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট না অ্যাকর্ডিং টু দ্য কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট? অবভিয়াসলি এগেনস্ট কনসেন্ট্রেশনের উল্টো দিকে হচ্ছে, এগেনস্ট টু কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট, ডিআইএনটি, এগেনস্ট কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট। এটা কি, এটার ক্ষেত্রে এনার্জি রিকোয়ার হচ্ছে না এনার্জি রিকোয়ার হচ্ছে না? অবভিয়াসলি এনার্জি রিকোয়ার হচ্ছে, এনার্জি রিকোয়ার হচ্ছে, ওকে। এটাকে সেই জন্য কি বলা হয়, সেই জন্য এটাকে বলা হয় অ্যাক্টিভ প্রসেস। কি বলে, অ্যাক্টিভ প্রসেস। এটা গেল মোটামুটিভাবে আমাদের প্রোটিন সম্পর্কে আলোচনা হলো। এবার একটা জিনিস এখানে বলি, সেটা এই যে নোকিয়া সম্পর্কে যেটা বললাম, এই যে নোকিয়ার যে প্রসেসটা, যে দুটো সোডিয়াম আয়ন বাইরে থেকে ভেতর দিকে আসছে, তিনটে পটাশিয়াম আয়ন ভেতর থেকে বাইরে মানে ইনসাইড সেল থেকে আউটসাইড সেলের দিকে যাচ্ছে, এটা কোথায় হয় মেনলি? এটা হচ্ছে আমাদের মেনলি নিউরনের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। নিউরন সেলের ক্ষেত্রে দুটো সোডিয়াম আয়ন বাইরের সেল থেকে ভেতর দিকে আসছে, তিনটে পটাশিয়াম আয়ন ভেতর থেকে বাইরের দিকে যাচ্ছে। এই যে প্রসেসটা, এই প্রসেসটা হচ্ছে যে পাম্প প্রোটিন বা পাম্প চ্যানেল, প্রোটিন চ্যানেলের মাধ্যমে হচ্ছে। এখানে এনার্জি রিকোয়ার হচ্ছে, অর্থাৎ এটার ক্ষেত্রে কি বলা হচ্ছে, এটা হচ্ছে অ্যাক্টিভ প্রসেস, এখানে এটিপি প্রয়োজন হয়। দেন হচ্ছে যে এই যে প্যাসিভ প্রসেস হচ্ছে চ্যানেল প্রোটিনের মাধ্যমে হচ্ছে, এটাও তো একটা প্যাসিভ প্রসেস। O2 H2 যেগুলো হাই কনসেন্ট্রেশন থেকে লো কনসেন্ট্রেশনের দিকে আসছে, ইট ইজ অলওয়েজ এ প্যাসিভ প্রসেস। অর্থাৎ এখানে এই যে O2 অর্থাৎ O2 না লিখে এখানে গ্যাস লিখে একবারে, গ্যাস H2O, এগুলো কি হচ্ছে, এগুলোও কিন্তু হাই কনসেন্ট্রেশন থেকে লো কনসেন্ট্রেশনের দিকে যাচ্ছে। তাহলে এগুলো কি, এগুলো অ্যাজ এ প্যাসিভ প্রসেস। তো কেন প্যাসিভ প্রসেস? কারণ হচ্ছে PASSIVE প্যাসিভ প্রসেস। কেন প্যাসিভ প্রসেস? কারণ হচ্ছে যে এর মধ্যে কোনো এনার্জি প্রয়োজন হচ্ছে না, সেই কারণে এটা প্যাসিভ প্রসেস। তাহলে এই প্যাসিভ প্রসেস আর এই প্যাসিভ প্রসেসের মধ্যে কি পার্থক্য কিছু আছে? হ্যাঁ, অবভিয়াসলি পার্থক্য আছে। তো এই প্যাসিভ প্রসেসের ক্ষেত্রে কোনো রকম কোনো চ্যানেল প্রোটিন ব্যবহার হচ্ছে না, এই প্যাসিভ প্রসেসের ক্ষেত্রে চ্যানেল প্রোটিন ব্যবহার হচ্ছে। তাহলে এই প্যাসিভ প্রসেসের আর এটা কি, এটা হচ্ছে অবভিয়াসলি অ্যাক্টিভ প্রসেস। তাহলে তিনটে পার্ট তো সম্পূর্ণরূপে আলাদা হয়ে গেল। এটা হাই কনসেন্ট্রেশন থেকে লো কনসেন্ট্রেশন যাচ্ছে, এটা হাই কনসেন্ট্রেশন থেকে লো কনসেন্ট্রেশন যাচ্ছে, এটা লো থেকে হাই যাচ্ছে, লো থেকে হাই যাচ্ছে, মানে এনার্জি রিকোয়ার হচ্ছে, অ্যাক্টিভ প্রসেস সম্পূর্ণ আলাদা। এটা হাই থেকে লো যাচ্ছে, এটাও হাই থেকে লো যাচ্ছে, দুটো কিন্তু প্যাসিভ প্রসেস, কোনো রকম এনার্জি রিকোয়ার হচ্ছে না, এটাকে বলা হচ্ছে প্যাসিভ প্রসেস। এর ক্ষেত্রে একটা স্পেশাল চ্যানেল প্রোটিন ব্যবহার হচ্ছে, তাহলে এটাও প্যাসিভ প্রসেস, বাট এটা একটা স্পেশাল নাম রয়েছে। সেই স্পেশাল নামটা কি? স্পেশাল নামটা হচ্ছে যে স্পেশাল নেম কি, স্পেশাল নেম হচ্ছে এখানে এটাকে বলা হয় ফ্যাসিলেটেড ডিফিউশন। কি বলা হয়? ফ্যাসিলেটেড ডিফিউশন। এটা কিন্তু এক প্রকার ডিফিউশনই হচ্ছে, এটা কিন্তু এক প্রকার ডিফিউশনই হচ্ছে। কিভাবে ডিফিউশন হচ্ছে? হাই কনসেন্ট্রেশন থেকে লো কনসেন্ট্রেশনে যাচ্ছে, অবভিয়াসলি ডিফিউশন। তাহলে ডিফিউশন হচ্ছে, বাট ডিফিউশনের একটা স্পেশাল নেম হচ্ছে ফ্যাসিলেটেড ডিফিউশন, FASCILLATED।
LLATED LLATED ফ্যাসিলিটেড ডিফিউশন বলা হয় এটাকে, এটা একটা স্পেশাল নেম, এটা হচ্ছে নাম হচ্ছে কি ফ্যাসিলিটেড ডিফিউশন, FASCILATED FASCILATED ডবল এল না সিঙ্গেল এল হয়, ফ্যাসিলিটেড ডিফিউশন FASCILATED ফ্যাসিলিটেড ডিফিউশন বলা হয় এটাকে। তাহলে এখানে কি বললাম, আউটসাইড থেকে সেলের ভিতরের দিকে অর্থাৎ ইনসাইডে হাই কনসেন্ট্রেশন থেকে লো কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টে অক্সিজেন জল এগুলো আসছে। গ্লুকোজের ক্ষেত্রে মেনলি চ্যানেল প্রোটিনের প্রয়োজন হচ্ছে, বিভিন্ন রকম সোডিয়াম আয়নের জন্য, সোডিয়াম আয়ন পটাশিয়াম আয়ন এদের জন্য কী হচ্ছে, এদের জন্য কোনো ক্ষেত্রে চ্যানেল প্রোটিনের প্রয়োজন হচ্ছে। ওকে, অপরদিকে হচ্ছে সোডিয়াম পটাশিয়াম কোনো ক্ষেত্রে হাই কনসেন্ট্রেশন থেকে যখন লো কনসেন্ট্রেশনের দিকে যাচ্ছে তখন তাদের ক্ষেত্রে পাম্প প্রোটিনের প্রয়োজন হচ্ছে, এক্ষেত্রে এটা অ্যাক্টিভ প্রসেস অর্থাৎ এনার্জি রিকোয়ার হচ্ছে। এই ক্ষেত্রে চ্যানেল প্রোটিনের মাধ্যমে এনার্জি রিকোয়ার হচ্ছে না, এর স্পেশাল নাম হচ্ছে ফ্যাসিলিটেড ডিফিউশন। আর এর অপরদিকে যে গ্যাস H2 এগুলো হাই কনসেন্ট্রেশন থেকে লো কনসেন্ট্রেশনে যাচ্ছে, এটা নর্মাল প্যাসিভ প্রসেস। এটা গেলো মোটামুটিভাবে এদের ট্রান্সপোর্ট অ্যাক্রস দ্য মেমব্রেন। এটা সেল মেমব্রেনের স্ট্রাকচার বা সেল মেমব্রেনের গঠনগত দিক শেষ হলো। এবার এর পরবর্তী যেটা হবে সেটা হচ্ছে যে সেল ওয়াল সম্পর্কে আলোচনা হবে। সেল ওয়ালের স্ট্রাকচার, সেল ওয়াল দেখতে কেমন, সেল ওয়ালের বিভিন্ন ক্ষেত্রে যেমন হচ্ছে যে আমাদের ইউক্যারিওটিক সেলের মধ্যে প্রথম বলেছিলাম অ্যালগি, দেন হচ্ছে ব্রায়োফাইটা, তারপরে টেরিডোফাইটা, তারপরে জিমনোস্পার্ম, দেন হচ্ছে অ্যাঞ্জিওস্পার্ম। এই কটা পার্ট আমরা বলেছিলাম। তার মধ্যে অ্যালগি হচ্ছে যে আমাদের কোথায় থাকে, অ্যালগি থাকে মেনলি হচ্ছে জলে অর্থাৎ অ্যাকোয়াটিক সারফেসে থাকার জন্য তার সেল মেমব্রেনের এই সেল ওয়ালের স্ট্রাকচার কিছুটা ডিফারেন্ট হয় কাদের থেকে, বাকিগুলোর থেকে। অর্থাৎ হচ্ছে যে অ্যালগি, ব্রায়োফাইটা, টেরিডোফাইটা, জিমনোস্পার্ম, অ্যাঞ্জিওস্পার্ম এদের থেকে এদের সেল ওয়ালের স্ট্রাকচার কিছুটা আলাদা হয়। এবার কি হচ্ছে, এবার হচ্ছে আমাদের সেল ওয়াল, পরবর্তী ক্ষেত্রে আলোচনা কী হবে সেল ওয়াল।